গলার টাইটা হাত দিয়ে লুজ করে যথেষ্ট রাগ নিবারণ করে শান্ত গলায় বলে ওঠে নির্ঝর, আজ আমার আর কথার এঙ্গেজমেন্ট ছিল। ড্যাড তোমার সাথে এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করলো কেন? বলেই কিছু সেকেন্ডের জন্য থামল নির্ঝর। আশায় আছে উত্তরের, কিন্তু তাকে অবাক করে দিয়ে সামনে থাকা মেয়েটা কিছুই বলল না। সে আগের মতোই দাঁড়িয়ে রইল। নির্ঝরের রাগ বাড়ছে। মেয়েটা তাকে ইগনোর করছে সে বেশ বুঝতে পারছে। রাগে তার হাত কাঁপছে। নির্ঝর মেয়েটার পিছনে থাকায় তাকে দেখতে পারছে না, না হলে বেশ রেগেই কথা বলতো সে। যে মেয়ে তার দিকেই ফিরে তাকাচ্ছে না, তার আড়ালে রাগ দেখানো অনর্থক। নির্ঝর ঠোঁট ভিজিয়ে আবারও বলে ওঠে, আমি তোমাকে কিছু বলছি, তুমি কি আমার কথা শুনতে পারছো মিস? মেয়েটার সামনে ঘুরে জবাব দিল, মেহেরিন বর্ষা খান। নির্ঝর চোখ তুলে মেয়েটার দিকে তাকালো। মেয়েটার হরিণী চোখ নজর কাড়ল তার। চোখের পাতা ফেলে ফেলে মেয়েটা দেখছে তাকে। নির্ঝর মুগ্ধ হয়ে দেখছে তাকে, কিন্তু মুগ্ধ হচ্ছে কেন? আজ পর্যন্ত অনেক মেয়েকেই দেখেছে সে, কিন্তু এমন অনুভূতি আর কখনো হয়নি। কিছু কি আছে তাহলে মেয়েটার মাঝে? মেহেরিন ধীরে ধীরে হেঁটে নির্ঝরের সামনে দাঁড়ালো। নির্ঝর এখনও দেখছে তাকে, যেন কোনো এক মেঘকন্যা দাঁড়িয়ে আছে তার সামনে। সাদা রঙের একটা গাউন যেন তাকে মেঘকন্যা বানিয়ে দিয়েছে। মেহেরিন নির্ঝরের মনোযোগ পাবার জন্য হালকা কাশল। নির্ঝরের ঘোর ফিরল, খানিকটা স্বাভাবিক হয়ে বলে উঠল, মিস। মিস মেহেরিন, মেহেরিন বর্ষা খান। তুমি কি সেই? হ্যাঁ, আমি সে যার সাথে আপনার এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে। কেন, অ্যানাউন্সমেন্ট কানে শুনেননি? হ্যাঁ শুনেছি, কিন্তু মনে রাখেননি? কিন্তু রাখতে হবে, নিজের হবু বউয়ের নাম মনে রাখতে হবে। এক্সকিউজ মি, তুমি হয়তো জানো না কথা আমার গার্লফ্রেন্ড। আজ ওর সাথেই আমার এঙ্গেজমেন্ট, আর পরবর্তীতে ওর সাথে বিয়ে। নির্ঝরকে কথা শেষ না করতে দিয়ে মেহেরিন বলে ওঠে, ভুল করছেন, হয়তো কথা আপনার গার্লফ্রেন্ড ছিল, তবে আপনার এঙ্গেজমেন্ট আমার সাথেই হবে, আর বিয়েও। নির্ঝর হেসে বলে ওঠে, তা তো মনে হয়। নির্ঝর খানিকটা ভাব নিয়ে বলে উঠল, দেখো মিস মেহে, হোয়াট এভার, তোমার যদি আমাকে এতই পছন্দ হয়ে থাকে, তুমি আমাকে প্রপোজ করতে পারতে। সুন্দর করে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ হাতে নিয়ে প্রপোজ করতে। তখন আমি ভেবে চিন্তে দেখতাম তোমাকে হ্যাঁ বলবো কি না। মেহেরিন ভ্রু কুচকে বলল, আপনাকে এটা কে বলল আমি আপনাকে পছন্দ করি? নির্ঝর থতমত খেয়ে বলল, মানে তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? মেহেরিন ছোট করে নিঃশ্বাস ফেলে বলে, মিস্টার নির্ঝর চৌধুরী মেঘ। বলেই মেহেরিন হেঁটে ঘরের কোণে থাকা টেবিলের কাছে গেল। সেখান থেকে কিছু কাগজপত্র নিয়ে নির্ঝরের সামনে দাঁড়িয়ে বলল, মেহেরিন প্রফিট ছাড়া কখনো কিছু দেখে না, তো আমাকে বিয়ে করলে আপনি খান কোম্পানির 50% শেয়ার পাবেন, আর আমি। নির্ঝর কাগজের থেকে মুখ ঘুরিয়ে মেহেরিনের দিকে তাকিয়ে বলে, 50%? মানে অর্ধেক? এটা কেন? আমি আগেই বলেছি মেহেরিন প্রফিট ছাড়া কিছু দেখে না। নির্ঝর কিছু বলবে তার আগে মেহেরিন তাকে থামিয়ে বলে ওঠে, রাখুন, আপনার সেই ভালোবাসার গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো বাণী শুনতে চাই না। একটা কথা মনে রাখবেন, খান কোম্পানি থেকে আমাদের চৌধুরী কোম্পানি অনেকটা পেছনে। আমার সাথে এই ডিল করলে আপনাদের ক্ষতি না, বরং লাভ হবে। তবে হ্যাঁ, এখন আপনার সেই ভালোবাসার জন্য যদি আপনি এই ডিল হাতছাড়া করতে চান, তাহলে আমার কিছু করার নেই, কিন্তু সুযোগ বারবার আসে না। এই নিয়ে আপনার বাবার সাথে আমার বিস্তারিত কথা শেষ। কিন্তু আমি কথার সাথে এঙ্গেজমেন্ট করব। অ্যাজ ইউর উইশ, তবে উইশ করা মন্দ না, সেটা পূরণ হোক আর না হোক। বলেই মেহেরিন নির্ঝরের পাশ দিয়ে বের হতে নিল। তখনই মিস্টার রিদওয়ান চৌধুরীকে দেখে থেমে গেল মেহেরিন। বলে উঠল, মিস্টার রিদওয়ান চৌধুরী। বাবার নাম শুনে পিছনে ফিরল নির্ঝর। মেহেরিন বাঁকা হেসে বলে উঠল, আমার যা বলার ছিল বলে দিয়েছি, বাকিটা আপনি দেখুন। বলেই হন হন করে হেঁটে চলে গেল মেহেরিন। নির্ঝর বিড়বিড় করে বলে ওঠে, বাবারে কি অহংকারী মেয়ে। রিদওয়ান চৌধুরী ঘরে প্রবেশ করে নির্ঝরের ঘাড়ে হাত রেখে বলে, তো কি ভাবলে? ভাবা ভাবির কি আছে ড্যাড? আমি যখন বলেছি তখন কথার সঙ্গে এঙ্গেজমেন্ট করব। রিদওয়ান চৌধুরী মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা, খুব ভালোবাসিস মনে হচ্ছে কথাকে। ড্যাড, শি ইজ মাই গার্লফ্রেন্ড। আমি জানি, কিন্তু গার্লফ্রেন্ডকে ভালোবাসো তো?
ভালো তো আমি মেহু না কি যেন, যাই হোক, তাকেও বাসি না। আচ্ছা নির্ঝর, তোমার লাস্ট গার্লফ্রেন্ডের নাম কি? হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো? বলো না। লাস্ট গার্লফ্রেন্ড কি জানি নাম, তমা, ঈশা, না না আশা মেবি। রিদওয়ান নির্ঝরের মাথায় বাড়ি মেরে বলে, তমা, ঈশা, আশা লাস্ট গার্লফ্রেন্ড হলে তাহলে তুই কেন কথার সাথে এঙ্গেজমেন্ট করছিস? নির্ঝর জিভ কেটে বলে, ও হ্যাঁ হ্যাঁ, কথা। লাস্ট গার্লফ্রেন্ড তো কথা, নাহলে আমি ওর সঙ্গে কেন এঙ্গেজমেন্ট করছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। বলেই হাসল নির্ঝর। রিদওয়ান ছেলের সাথে হেসে বলে ওঠে, তা বর্তমান গার্লফ্রেন্ডের নাম কি? নির্ঝর হাসতে হাসতে বলল, ওটা তো অনামিকা। রিদওয়ান চৌধুরী নির্ঝরের গলার টাই ঠিক করে দিয়ে বলে, বাহ, লাস্ট গার্লফ্রেন্ড একজন আর বর্তমান গার্লফ্রেন্ড আরেকজন। নির্ঝর এবার চুপ হয়ে বাবার দিকে তাকিয়ে বলে, তুমি এভাবে কেন কথা বেশি আছো র্যাট? হ্যাঁ মানছি আমার অনেক গার্লফ্রেন্ড, কিন্তু আমি তো তোমারই ছেলে বলো, কিন্তু প্লে বয় না, একদম না। না তা হবে কেন? তুমি তো আমার ছেলে। মেয়েরা সবসময় তোমার পেছনে পেছনে ঘোরে, ফ্লার্ট করে, আর তুমি তাদের পাত্তা দাও না। তুমি ঠিক কি বলতে চাইছো তাই বলো। শোনো নির্ঝর, তুমি আমার ছেলে তো, আমি চিনি তোমাকে ভালো মতন। তুমি কথার সাথে এঙ্গেজমেন্ট করছো ঠিক আছে, কিন্তু তাকে তুমি এই জন্মে বিয়ে করবে না সেটা আমি ভালো করেই জানি। ড্যাট, তাই তুমি চাইছো আমি এই অহংকারী মেয়েকে বিয়ে করে ঘর সংসার করি, ঠিক ধরেছো। যেমন দাদু করেছিল তোমার সাথে। রিদওয়ান সাহেব হেসে ছেলের দিকে তাকালো। নির্ঝর বিরক্ত মুখে বলে উঠল, ড্যাট, এটা ঠিক না। দাদু তোমার সঙ্গে যা করেছে এটার রাগ তুমি আমার উপর ছাড়তে পারো না। পারি পারি, আরও অনেক কিছুই পারি। আমার মা বাবা আমাকে যা বলেছিল আমি সেটাই বলেছিলাম তোমায়। মেহরিনকে বিয়ে না করলে আমি তোমাকে ত্যায্যপুত্র করব। বলেই হেসে বেরিয়ে গেলেন রিদওয়ান। নির্ঝর পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু তার বাবা কিছুই শুনলেন না। নির্ঝর রেগে ঘর থেকে বের হতেই দেখে কথা দাঁড়িয়ে আছে, তার চোখে অশ্রু ঝলঝল করছে। নির্ঝর কি বলবে বুঝে উঠতে পারছে না, কথা বলে ওঠে, তুমি তাহলে ওই মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করেছো? কথা আমি। তাহলে আমাকে আর আমার পরিবারকে ডেকে এনে এভাবে অপমান কেন করলে তুমি নির্ঝর? আমি নিজেও জানতাম না ওর সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হবে। তুমি আমাকে এভাবে ঠকালে? কথা, আমার কথা তো শুনি। আর কথা কিছু না বলেই দৌড়ে চলে গেল। নির্ঝর তার পিছনে দৌড়ালো না, সে সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করবে সে। এঙ্গেজমেন্ট করে ফেলবে মেহেরিনকে নাকি করবে না, কিন্তু মেহেরিনকে এঙ্গেজমেন্ট না করলে ড্যাড তাকে ত্যায্যপুত্র করবে। তখন এসব গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই পাবে না সে। বিলাসিতা ছাড়া যার এক মুহূর্ত চলে না, এসব ছেড়ে সে থাকবে কি করে? অনেক ভেবে নির্ঝর একটা সিদ্ধান্তে পৌঁছালো। অতঃপর নিচে নেমে এলো সে। সবাই তারই অপেক্ষা করছে। তাকে নামতে দেখে হাততালির আওয়াজে চারিদিক মুখরিত। মেহেরিন স্টেজে দাঁড়িয়ে আছে, তার পাশে তার বাবা আর মা। মাকে বেশ খুশি খুশি লাগছে, এর মানে তার মাও রাজি। সিঁড়ি দিয়ে নিচে নামতেই ফরহাদ, ঈশান, আরিফ তার দিকে তাকিয়ে হাসলো। এই হাসির মানে সে জানে বন্ধুরা মজা করছে তাকে নিয়ে। করবে নাই বা কেন? যে নির্ঝর এতদিন মেয়েদেরকে তার পিছনে ঘুরিয়েছে, আজ সেই নির্ঝরকে একটা মেয়ে এভাবে হারিয়ে দিল। এটা ভাবতেই রেগে যাচ্ছে সে। নির্ঝর ভেবেছিল কথা চলে গেছে, কিন্তু না, এই মেয়ে যায়নি, সে এখনো আছে। শেষটা দেখে তারপরই যাবে সে। নির্ঝরের হাতে একটা আংটি, যেটা সে পরিয়ে দেবে মেহেরিনের হাতে। অদ্ভুত বিষয় ছিল, এটা সে আংটি না যেটা সে আর কথা কিনেছিল। নির্ঝর একবার তাকালো কথার দিকে, ভাবছে এখনই চলে যাবে তার কাছে, আংটিটা পরিয়ে দেবে তার হাতে। বেশ হবে, এই মেয়েটা তখন অপমানিত হবে। নির্ঝর এক পা এগিয়ে স্টেজ থেকে নামতে যাবে, অমনি মেহেরিন ওর হাত ধরে ফেলল। সে হেসে বলে উঠল, আংটিটা না হয় আমি আগে পরিয়ে দেই। বলেই নির্ঝরের অনামিকা আঙুলে আংটি পরিয়ে দিল। নির্ঝর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেহেরিন নির্ঝরের ঘাড়ে এক হাত রেখে কানের কাছে গিয়ে বলে, আশেপাশে কিন্তু প্রেসের লোকজন, নিজেকে হাসির পাত্র না করতে চাইলে চুপচাপ আংটিটা পরান। নির্ঝর কিছু না বলে পাশে তাকিয়ে দেখে কথা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে মেহেরিনের অনামিকা আঙুলে পরিয়ে দিল আংটিটা।
সবাই হাততালি দিল। মেহেরিন আংটির দিকে তাকিয়ে বাঁকা হেসে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের মনে হলো মেহেরিন যেন তাকে বলছে সে হেরে গেছে। হঠাৎ করেই নির্ঝর হেসে উঠল। হুট করেই মেহেরিনের হাতখানা ধরে চুমু খেল। উপস্থিত সবার হই হুল্লোড় বেড়ে গেল। নির্ঝর চোখ টিপ দিয়ে মেহেরিনকে দেখল। মেহেরিন দ্রুত হাত সরিয়ে নিল। অতঃপর পরের মাসে বিয়ের তারিখ অ্যানাউন্স করল সে। ছাদের গ্রিলে ঠেসে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছে নির্ঝর। তাকিয়ে আছে অন্ধকার আকাশের দিকে। আরিফ আর ঈশান ওর পাশে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছে। আরিফ বলে ওঠে, ব্যাপারটা কি বলতো? তোর বাবা হঠাৎ করে এমন পাল্টি মারলো কিভাবে? নির্ঝর বিয়ারের বোতল মুখে দিয়ে বলে ওঠে, জানি না, এই সব ওই মেয়ের ধান্দাবাজি। খুব চালাক মেয়েটা, বুঝলি? তুই কি মেহেরিনকে বলেছিস? হ্যাঁ, ওই মেহরিন। ঈশান নির্ঝরের ঘাড়ে হাত রেখে বলে, আর যাই বল, এই মেয়েটা অবশেষে জব্দ করলো তোকে। কিভাবে নিজের কাজ করে নিল দেখলি? নির্ঝর চৌধুরী অবশেষে জব্দ হলো কোনো মেয়ের কাছে, ধরা খেলো অবশেষে কারো কাছে। নির্ঝর রেগে বিয়ারের বোতল মুখে দিল। অতঃপর বলে ওঠে, দেখে নেব ওই মেয়েকে। খুব শখ না নির্ঝর চৌধুরীকে বিয়ে করার? ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। আরিফ বলে ওঠে, কথাকে নিয়ে কি ভাবলি? এত ভাবার কি আছে? আমি কি ওকে কখনো এঙ্গেজমেন্ট করতে চেয়েছি নাকি? এই তো সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করছিল বলে রাজি হলাম। ভেবেছিলাম একদিন কিছু একটা করে ব্রেকআপ করে নেব, ব্যাস কাজ হয়ে যেত। কিন্তু মাঝখানে ঈশান হেসে বলে ওঠে, মাঝখানে তোর বাড়াবাতে ছাই ফেললো মেহরিন বর্ষা খান। এই থাম তো, ফারাদ কোথায়? দেখছি না যে। নিচে গেছে, আসবে। বলতে বলতে দৌড়াতে দৌড়াতে ফারহাদ চলে এলো। টেবিলের কাছ থেকে বিয়ারের বোতলটা নিয়ে নির্ঝরের কাছে গেল। অতঃপর বলে উঠল, সরি লেট হয়ে গেছে। আচ্ছা নে, চেয়ার আপ কর। কিসের? আগে কর তো বলছি। অতঃপর সবাই বোতল একসাথে করলো। ফারহাদ বলল, চেয়ার। নির্ঝরের বাবা হবার খুশিতে। নির্ঝর নিজের বোতল মুখের কাছে নিয়ে মুখের ভেঙচি কেটে বলে, বিয়েই হলো না, এসেছে বাবা হওয়ার খুশিতে। দ্যাট। ফারহাদ বিয়ারের বোতল মুখে দিয়ে বলে, এটাই তো, তুমি বিয়ে করার সাথে সাথেই বাবা হচ্ছ। আরিফ বলে ওঠে। এর মানে? ফারহাদ নির্ঝরের ঘাড়ে হাত রেখে বলে, ব্রো, এখন থেকে বাবা ডাক শোনার প্রস্তুতি নাও। মেহরিন বর্ষা খানের অলরেডি একটা ছেলে আছে। নির্ঝর সবে বিয়ারের বোতলটা মুখে দিয়েছিল। ফারহাদের কথা শুনে সে ভীষণ খেলো। কোনো মতে নিজেকে সামলিয়ে বলে ওঠে, কি? বসার ঘরে সোফায় আঁচশো অবস্থায় নির্ঝর গুনছে। 18, 19, 20, 21। নীলিমা নির্ঝরের দিকে একবার তাকিয়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে বলে, এত পড়াশোনা করছিস তুই? বাহ। নীলিমার ডাক শুনে নির্ঝর আঁচশোয়া থেকে উঠে আসন পেতে বসে জিজ্ঞেস করে, আচ্ছা মম, ওই মেয়েটার বয়স কত? কোন মেয়ে? ওই যে মেহুনা মেহের। মেহেরিন? হুম। নিজের হবু বউয়ের নামটা কি মনে রাখতে পারিস না? এত বড় নাম কিভাবে মনে রাখবো? ছোট করে 2 অক্ষরের নাম হলেই তো হতো। এই ধরো মেহু। হ্যাঁ তাই তো, তোকে তো আবার 1000টা মেয়ের নাম মনে রাখতে হয়। মম, কি বলো না, ওর বয়স কত? শুনেছি গত মাসে 23-এ পা দিল। কেন? তাহলে 5 বছরের একটা ছেলে থাকলে তখন ওর বয়স হবে 17। তার মানে কি এই মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল? নীলিমা গ্লাসে পানি ঢেলে বলে, কি বলছিস এসব আবল তাবল? নির্ঝর উঠে টেবিলের কাছে এসে একটা অ্যাপেল হাতে নিয়ে বলে, তোমার হবু বৌমা পালিয়ে গিয়ে একবার বিয়ে করেছিল, বুঝলে? একদম ফালতু কথা বলবি না। আমার বৌমা তোর চেয়ে ভালো, লাখে একটা, বুঝলি? নির্ঝর বিড়বিড় করে বলে, হ্যাঁ, যখন শুনবে 5 বছরের একটা ছেলে আছে তখনই হবে। এই কি বলছিস তুই বিড়বিড় করে? তোমার হবু বউয়ের কাণ্ড কারখানা, খুব মাথায় রাখছো না তাকে? নির্ঝর, কি মম? আচ্ছা আমাকে এটা বলো তো, তুমি তো জানতে না ওর একটা 5 বছর ছেলে আছে? কি কি বলি তুই? মানে তুমি জানো না ওর একটা ছেলে আছে? কার ছেলে? মেহুর ছেলে, ওর নিজ ছেলে, যাকে নিয়ে এখন সে থাকছে। মুহূর্তেই নীলিমার মুখটা মলিন হয়ে গেল। হাতে থাকা পানের গ্লাসটা ধপ করে পড়ে গেল নিচে। সে বিস্ময় গলায় বলে উঠল, কি বললি তুই? মেহরিনের ছেলে? রিদওয়ান চৌধুরী গাড়ি পার্ক করে বাড়িতে সবে ঢুকেছে। নীলিমা বসার ঘরে সোফায় বসে আছে। তার প্রেশার বেড়ে গেছে। ডাক্তার চেক আপ করছে।
রিদওয়ান চৌধুরী নীলিমার কাছে বসতে নীলিমা গরম চোখে তাকালো তার দিকে। নির্ঝর বলে ওঠে, মম মাথা ঠান্ডা করো, তোমার প্রেশার হাই। নীলিমা কিছু না বলে মাথা ঠান্ডা করতে লাগলো। রিদওয়ান কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। অতঃপর ডাক্তার যাবার পর রিদওয়ান চৌধুরী নীলিমার হাত ধরতেই নীলিমা হুট করেই হাত সরিয়ে ফেলল। নির্ঝর হেসে বলে ওঠে, গরম ছ্যাঁকা লাগলো। নীলিমা রেগে বলে, তুই চুপ কর। আরে আজব তো, অন্যেরা আমাকে কেন দেখাচ্ছ? রিদওয়ান ভ্রু কুঁচকে বলে, কার রাগ? কিসের রাগ? নীলিমা বলে ওঠে, এমন ভাব করছো যেন কিছুই জানো না। কি হয়েছে সেটা বলবে তো? ও, এখন আমাকে তাহলে বলতে হবে কি হয়েছে। রিদওয়ান নির্ঝরকে উদ্দেশ্য করে বলল, আবার তুমি কি করলে? নির্ঝর হতবাক হয়ে বলে ওঠে, আমি কি করলাম? আমার ওপর কেন দোষ দিচ্ছ? আমি কি বলেছি নাকি জৈমিকে আমি বিয়ে করব? নীলিমা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নির্ঝর করেনি, যা করার নির্ঝরের ড্যাড করেছে। সেটাই বলো না, কি করেছি? কি করেছো? আচ্ছা আমাকে বলো তো, আমার ছেলেটার এত বড় ক্ষতি তুমি কিভাবে করলে? সেটা তো আমিও জানি। এখন কি ডিএনএ টেস্ট করাবো? তুমি? এই আসল কথা বলো তো, কি হয়েছে? তোমার প্রেশার হাই যখন মাথা ঠান্ডা হবে তখন ঝগড়া করো। নির্ঝর হেসে নীলিমার কাঁধে হাত রেখে বলে, হ্যাঁ মম, তুমি আগে মাথা ঠান্ডা করো তো, তারপর কথা বলো। নীলিমা নির্ঝরের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে রিদওয়ানের দিকে তাকিয়ে উষ্ণ গলায় বলে, মেহেরিনের একটা ছেলে আছে, তুমি জানতে? নীলিমার কথায় উত্তর না দিয়ে রিদওয়ান চৌধুরী উঠে দাঁড়ালো। হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, এই কথা? এই কথা? তুমি এই কথা বলছো? শেষমেশ এমন একটা মেয়ের কাছে নিজের ছেলেকে বিয়ে দেবে তুমি? নির্ঝর রিদওয়ান চৌধুরী আর নীলিমার এমন কথার ধারায় বুঝতে পারলো তার বিয়ে ভাঙতে চলেছে। এসব ভেবে একটা বাঁকা হাসি হাসল সে। এদিকে রিদওয়ান কথা না বাড়িয়ে ঘরের দিকে চলে গেল। নীলিমা ও রিদওয়ান পেছনে পেছনে রেগে ঘরের দিকে গেল। ধপাস করে দরজা আটকানোর শব্দ পেয়ে নির্ঝরের হাসেল রেখা দীর্ঘ হলো। সে এবার নিশ্চিত বিয়ে ভাঙতে চলেছে। সে আস্তে আস্তে দরজার কাছে গিয়ে কান পেতে শুনতে লাগলো নীলিমা বলছে, তুমি শুনে রাখো আমার কথা, আমি এই মেয়ের সাথে কখনোই আমার ছেলের বিয়ে দেব না। এমন মেয়েকে বিয়ে করার চেয়ে আমার ছেলে আজীবন কুমার থাকবে, সমস্যা নেই, বুঝলে তুমি? কি? তুমি কি শুনছো আমার কথা? এই বিয়ে ভেঙে দাও তুমি। নির্ঝর এইসব কথা শুনে খুশিতে নাচতে লাগলো। এক হাত দিয়ে অন্য হাতের ঘাড়ে বা দিয়ে বলতে লাগলো, বাহ নির্ঝর বাহ, তুই তো চটকি বাজে বিয়ে ভেঙে দিলি, তাও একদিনে। অতঃপর আংটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার মেয়াদ একদিনই ছিল গো। বলেই হেসে দিল, তবে আওয়াজ করলো না। একটা বিয়ারের বোতল নিয়ে ঘরে এসে লাউড স্পিকারে গান ছাড়লো সে গানের তালে তালে বিছানায় দাঁড়িয়ে লাফাতে লাফাতে লাগলো। খানিকক্ষণ বাদে দরজার কাছে নীলিমাকে দেখে থামলো সে। বিয়ারের বোতলটা রেখে গান বন্ধ করলো। নীলিমার কাছে গিয়ে তাকে ধরে ঘুরতে লাগলো। ছেলের এমন কর্মকাণ্ডে চমকে উঠলেন নীলিমা। কোনো মতে নির্ঝরকে থামিয়ে বলল, ছেলে মানুষের কবে কমবে তোর নির্ঝর? তুই কি এখনো ছোট আছিস? মম, সব মা বাবাদের কাছে তার ছেলেমেয়েরা ছোটই থাকে। আচ্ছা শোনো, আমি এখন বাইরে যাচ্ছি। এত রাতে কেন? বন্ধুদের পার্টি দিতে হবে না? কিসের খুশিতে? নির্ঝর এক গাল হেসে বলে, আসলে মানে বিয়ে ভেঙেছে তো, এই খুশিতে। নীলিমা কোমরে হাত রেখে বলে, তোকে কে বললো বিয়ে ভাঙছে? তোর বিয়ে হবে, আলবাদ হবে। নির্ঝর ভ্রু কুঁচকে বলে, বিয়ে হবে মানে? অন্য মেয়ের সঙ্গে তাহলে কি বিয়ে হবে? মানে তোমরা মেয়ে দেখেছো? না মম প্লিজ, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এখন কি আমার বিয়ের বয়স বলো? নীলিমা হেসে নির্ঝরের শার্টের কলার ঠিক করে বলে, না, বিয়ে করার না, বরং তোর বাচ্চাদের নিয়ে ঘোরার বয়স। তাদের আইসক্রিম খাওয়াবি, মার্কেটে নিয়ে যাবি, পার্কে গিয়ে খেলবি, তখন তো বুঝতে পারবি একজন বাবার কর্তব্য। কি বলছিস মম? যা বলছি ঠিক বলছি। তোর বিয়ে আমার মেহরির মার সাথেই হবে, ঠিক আছে? আর বিয়ের আগে ছেলেদের রাত বেরোতে বাইরে যেতে নেই, তাই তুইও এখন যাবি না, বুঝলি? ঘরেই থাকবি। বিয়ে হবে মানে? তুমি না একটু আগে বললে বিয়ে ভেঙে দেবে, এই বিয়ে হতে দেবে না? বলেছিলাম। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। হতে পারে, কিন্তু এখন মত পাল্টে ফেলেছি। আমার বাড়ির বউ মেহরিন হবে। মম, আমি না তোমার ছেলে? সতীনের ছেলে হলেও ওর সাথেই তোর বিয়ে দিতাম। মম, আমি বিয়ে করব না। করবি করবি,
বলেই ঘর থেকে বের হতে নিল নীলিমা। পেছন থেকে নির্ঝর বলছে, মম, তুমি আর ড্যাড কিন্তু এসব ঠিক করছো না। আমি বলছি আমি বিয়ে করবো না এই মেয়েকে। তুমি তোমার ছেলের জীবনটা কিন্তু নষ্ট করছো এভাবে। নীলিমা কিছু না বলেই চলে যেতে লাগলো। নির্ঝর বলে ওঠে, বিয়ে রাতে কিন্তু আমি পালিয়ে যাব, বলে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবো। মম, এটা ঠিক না কিন্তু। নীলিমা পিছনে না ঘুরেই বলে, তোমার বিয়ে মেহরুনের সাথেই হবে। আর হ্যাঁ, তোমার ছেলের নাম হলো অর্ণব। বাহ, নামটা কিন্তু বেশ। নীলিমার গ্র্যান্ডসন অর্ণব। এই মেহেরিনই তোমার মাথা খেয়েছে। বলেই ধপাস করে দরজা বন্ধ করে দিল। বিয়ার নিয়ে বিন ব্যাগে বসে রইল। হুট করেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে কথার নাম্বার। ইচ্ছে করেই উঠালো না, তবে কাটলো না। কেটে দিলে হাজারো কাহিনী করবে, তার চেয়ে বরং বাজতে থাকুক। ফোনের রিংটোন শুনতে খারাপ লাগছে না। কিছুক্ষণ বাজার পরই থেমে গেল। নিজের উকি দিয়ে তাকিয়ে বলে, 1 2 3। আবারও বাজতে লাগলো। কথাই কল করছে আবারও। নির্ঝর এবার রিংটোনের তালে তালে মাথা নাড়ছে আর বিয়ার খাচ্ছে। নিজেকে পাগল পাগল লাগছে। উফ, এই মেহু মেয়েটা পাগল করে ছাড়বে তাকে। কয়েকবার বাজলো ফোন, কিন্তু নির্ঝর ফোন তুলল না। এরপরই মেসেজের রিংটোন বাজতে লাগলো। টুং টুং শব্দ হয়েই যাচ্ছে। কথা এক নাগারে মেসেজ দিচ্ছে। দেখ তার কি। নির্ঝর একবার চোখ বুলিয়ে দেখলো কথার মেসেজ স্ক্রিনে ভেসে উঠেছে। নির্ঝর ফোনটা হাতে তুলে দেখলো তাতে লেখা, কথা বলতে চাই তোমার সাথে, প্লিজ কলটা ধরো। নির্ঝর বাঁকা হেসে ফোনটা যেখানে ছিল সেখানেই রেখে দিল। তার বেশ মজা লাগে মেয়েরা এভাবে তার পেছনে ঘুরলে। তার জন্য কষ্ট পেলে কেন জানি খুব আনন্দ পায় সে, আজও পাচ্ছে। সে চোখ বন্ধ ধরে বসে রইল। মেসেজ বা কল কিছুই আসছে না। কি হলো, কথা কি তাহলে হাঁফিয়ে উঠল? কিন্তু নির্ঝর হাঁফিয়ে ওঠেনি, ভেবেছিল আরও কয়েকবার মেসেজ করবে সে। হুট করেই কল বেজে উঠল। নির্ঝর আবারও বাঁকা হেসে ফোনের দিকে তাকালো। নিশ্চিত কথা ধৈর্য হারিয়ে আবার কল করেছে। তার অবশ্য বেশ মজাই লাগছে, কিন্তু না, এবারের কল কথা করেনি। ফোনের স্ক্রিনে বেব নামটা ভেসে উঠল। নির্ঝরের কলটা রিসিভ করার উদ্দেশ্যে ফোনটা হাতে নিল। এটা অনামিকার কল। অনামিকা হলো সেই মেয়ে যে কিনা সুন্দরী মেয়েদের তালিকা থাকলে 2 থেকে 5-এর মধ্যে থাকতো বলে নির্ঝরের ধারণা। নির্ঝর আজ পর্যন্ত কোনো মেয়েকে সুন্দরী মেয়ের তালিকায় এক দেয়নি, কখনো দেবে কিনা তাও ভাবেনি। যত সুন্দরী হোক না কেন, কিন্তু তার কাছে মনে হয় সে একে থাকবার যোগ্যতা নেই। আচ্ছা, এই তালিকার মাঝে মেহুকে কি আনবে? তাকে আনলে কত নাম্বারে দেবে সে না হয় পরে ভাবা যাবে, এখন অনামিকার কল তুলতে হবে। এই মেয়েটা একটু বেশিই চালাক, তবে তার থেকে না, কিন্তু মেহুকে তার নিজ থেকে একটু বেশি চালাক বলে মনে হয়। হ্যালো বেব। রাখো তোমার বেব, কল রিসিভ করতে এতক্ষণ লাগে? লাগে, ফোনের কাছে না থাকলে লাগে। তা ফোনের কাছে না থেকে কার কাছে ছিলে? নিজের হবু বউয়ের কাছে? সেটা কিভাবে হবে? তুমি তো আমার কাছেই নেই। ধান্দাবাজি ছাড়ো। আমাকে তো বলেছিলে বাবা জোর করে নাকি কথার সাথে তোমার এঙ্গেজমেন্ট করিয়ে দিচ্ছে। তুমি বলেছিলে কিছুদিন তোমাকে সময় দিতে, তাহলে এই এঙ্গেজমেন্ট হবার পরও তুমি তা ভেঙে ফেলবে। হ্যাঁ বেব, আমি তো এখনও তোমাকে তাই বলছি। তুমি মিথ্যা বলছো। এঙ্গেজমেন্ট তো কথার সাথে হয়নি, হয়েছে মেহেরিন বর্ষা খানের সাথে। সে যার সাথেই হোক না কেন, আমি ভেঙে ফেলবো। নির্ঝর, এটা কাজ না যে ফেলে দেবে আর ভেঙে যাবে। বেব, তোমার আর আমার মাঝে যাই আসবে সেই সব দেওয়াল না, কাজই হবে। তবে এই কাজ মেহেরিন বর্ষা খান। তুমি ভেঙে ফেললেও তার উপর হাঁটতে পারবে না, তার আগেই তোমার পায়ে ঢুকে ছিন্ন ভিন্ন করে দেবে তোমায়। একটু বেশি জানো দেখছো ওই মেয়ের ব্যাপারে। জানতে হবে, কারণ আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে তার সম্পর্কে। আমার বাবার সাথে যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, আমার বাবা তবুও তাকে ভয় পায়। যখন তখন কোনো কিছু করে ফেলতে পারে এই মেয়ে। বেব, আমার সত্যি কিন্তু আর ভালো লাগছে না। সত্যি সারাদিন এই একই মেয়ের ঘ্যানের আমি জাস্ট অতিষ্ঠ। দয়া করে তুমি চুপ করো। তো কি শুনতে চাইছো তুমি? আই লাভ ইউ। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো। নির্ঝর অপেক্ষায় আছে অনামিকার গলার স্বর শোনার জন্য। অবশেষে ওপাশ থেকে উত্তর এলো, নির্ঝর, আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ। হোয়াট, আর ইউ ক্রেজি? না, আমি ঠিকই আছি। তাহলে ব্রেকআপ কেন করতে চাইছো তুমি? কারণ মেহরিন বর্ষা খানের সাথে আমি পারবো না। আরে বেব, শোনো তো তুমি আমার কথা।
ওপাশ থেকে ততক্ষণে কল কেটে গেছে। নির্ঝরের কানে কল কেটে যাবার শব্দ হলো, তবুও সে ডেকেই যাচ্ছে। বেব বেব শোনো। নির্ঝর বিরক্ত হয়ে বলে উঠল। ধ্যাত। এর মাঝেই ফোন আবারও বেজে উঠল। অনামিকা কল করেছে ভেবে নির্ঝর দ্রুত রিসিভ করে কানে দিয়ে বলল, বেব বেব আমার কথা শোনো একবার। কেউ কল করলে আগে চেক করে কল রিসিভ করতে হয় মিস্টার নির্ঝর, এটা কি আপনি জানেন না? কে? আর যেই হই না কেন, আপনার বেব না, মেহু। বাহ, চিনতে পেরেছেন? এতটা তাড়াতাড়ি চিনবেন আশা করিনি। অনেক মেয়ের সাথে কথা বলার কারণে গলা স্বর চিনতে একটু এদিক ওদিক হবে ভেবেছিলাম। কি জন্য ফোন করেছো তাই বলো। আগামীকাল এসে আমার সাথে একবার দেখা করবেন। কেন? নিশ্চিত দরকার আছে তাই। বাসায় অ্যাড্রেস দাও। বাসার না, অফিসে দিচ্ছি। একটু পরে মেসেজ চেক করবেন। আগামীকাল সকাল 11টায় এসে দেখা করবেন, ঠিক সকাল 11টায়। দেরি হলে? তখন না হয় দেখে নেবেন। নির্ঝর কিছু বলতে যাবে, টুং টুং শব্দ হলো। লাইন আবারও কেটে গেছে। নির্ঝরের খুব রাগ হচ্ছে। এমনটা কখনো হয় না তার সাথে। আজ পর্যন্ত কোনো মেয়ে তার কল এভাবে কাটেনি, আজ প্রথম দিন এটা হলো। এসবের জন্য মেহেরিনকেই দায়ী করছে সে। মাথা গরম হচ্ছে। মাথা ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলো। অতঃপর একটা দীর্ঘ শ্বাস ফেলে মেঝেতে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করে উষ্ণ কণ্ঠে বলে উঠল, এই মেহু আমার জীবনে আসতে না আসতেই সব কিছু নষ্ট করে দিচ্ছে। মনে হচ্ছে কোনো ঝড় এসে আমার সাজানো জীবনটা এলোমেলো করে দিচ্ছে। আর যাই হোক, এই মেহুকে আমি ছাড়ব না। নির্ঝর চৌধুরী মেঘ কখনো কারো ঋণ রাখে না। সুদে আসলে সমস্ত কিছু তোমাকে ফেরত দেব। আই প্রমিস ইউ দ্যাট। মেহরিন বর্ষা খান, তুমি আমাকে যা দিয়েছো তার দ্বিগুণ তুমি পাবে। ফোনে আবারও টুংটুং শব্দ। মেহেরিন মেসেজ দিয়েছে তাকে। সূর্য আকাশে উকি দিয়েছে অনেকক্ষণ আগে। ঘরটা পর্দা দিয়ে ঢাকার কারণে আবছা আবছা আলো এসে ঢুকছে রুমে। চারদিক নীরব শান্ত। মালি হয়তো ফুলের গাছে পানি দিচ্ছে, সেই আওয়াজ কানে এসে ভাসছে। রুমটার নিচেই বাগান। ঘুম ভেঙেছে খানিকক্ষণ আগে, কিন্তু চোখ মেলতে চাইছে না। অ্যালার্ম ঘড়ির আওয়াজে চোখ মেলে তাকানোটা এখন অভ্যাস হয়ে গেছে। দু চোখ বুজে শুয়ে আছে। কারণ নড়াচড়ার শব্দ আসছে কানে। বিছানা থেকে কেউ নিচে নামছে। কে? অর্ণব বুঝি? সে ছাড়া কে আর আছে এই রুমে? পর্দা সরানোর আওয়াজ এলো। আলো এবার সম্পূর্ণ ঘরে প্রবেশ করলো। চোখের দুপাতা মিনমিন করতে লাগলো। অর্ণব আবারও এসে বসলো বিছানায়। ছোট ছোট হাত দিয়ে মেহেরিনের গালে হাত রাখলো। ছোট চোখ মিনিমিনি করছে তার। নিজের দুই উষ্ণ ছোট ঠোঁট দ্বারা চুমু খেলো মেহেরিনের মাথায়। বলে উঠল, গুড মর্নিং মাম্মি। মেহেরিন চোখ না মেলেই হালকা হাসলো। ঘড়ির অ্যালার্ম বাজতেই চোখ মেলল সে। চোখ মেলে প্রথমেই তার চোখে পড়ল অর্ণবের স্নিগ্ধ হাসিটা। কি মায়াবী হাসি এটা! মেহেরিনের মুখেও হাসি ফুটল। সে উঠে অর্ণবের মাথায় হাত বুলিয়ে কোলে তুলে নিল তাকে। মাথায় একটা চুমু খেয়ে বলল, গুড মর্নিং অর্ণব সোনা। তা আজ তো তুমি মাম্মির আগে ঘুম থেকে উঠে গেলে। অর্ণব মাথা নাড়ালো। মেহেরিন অর্ণবের দুগাল আলতো করে ধরে হাসল। দরজায় কেউ কড়া নাড়ল। মেহেরিনের অনুমতি পেয়ে ঘরে এলো সে। মিস মারিয়া। ইয়েস ম্যাম। অর্ণবকে নিয়ে ফ্রেশ করিয়ে দিন, আমি আসছি। ইয়েস ম্যাম। মেহেরিন অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব তুমি মিস মারিয়ার সাথে যাও, মাম্মি আসছি। বাধ্য ছেলের মতো আবারও মাথা নাড়ল সে। মিস মারিয়া এসে কোলে করে নিচে নামালো তাকে। তার পরনে সাদা রঙের নাইট ড্রেসটা বেশ মানিয়েছে তাকে। সাদার মাঝে কার্টুনের বেশ কিছু আঁকাআঁকি করা। অর্ণব যেতেই মেহেরিন বিছানা থেকে নামলো। ফ্রেশ হয়ে নিচে বাগানে গেল। অর্ণব তার আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে। দুজনে একসাথে শরীরচর্চা করলো। অর্ণব শাওয়ার নিয়ে এসে বিছানায় বসে পড়ল। মেহেরিন নিজের মাথা মুছছিল তখন। অর্ণবকে দেখতে পেয়ে এগিয়ে গেল তার কাছে। মাথা বেয়ে পানি পড়ছে। হাতে থাকা তোয়ালে দিয়ে অর্ণবের মাথা মুছতে লাগলো। অর্ণব হেসে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ণবের দিকে। কি সুন্দর এই বাচ্চা ছেলেটা, যে কেউ আপন করে নিতে চাইবে তাকে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, আর সবচেয়ে সুন্দর মানুষ হচ্ছে এই নিষ্পাপ বাচ্চারা। তবুও কিছু লোক কেন এই ছেলেটাকে অবজ্ঞা করবে?
ওর মধ্যে কিসের কমতি? কোনো কিছুর কমতি নেই। একজন সুস্থ শিশুও। তবে হ্যাঁ, হয়তো সে স্বাভাবিক না, তাই বলে অস্বাভাবিকও না। প্রকৃতিতে সব কিছুই নিয়মের মাঝে চলে। ব্যতিক্রম এখানে থাকবে, তা কি করে হয়? তবে ব্যতিক্রম যে প্রকৃতি নিতে পারে না। কিন্তু ও তো ব্যতিক্রম না, শুধু মিশতে পারে না সবার সাথে, আর 5টা বাচ্চার মতো। ওর মানসিক ক্ষমতা তাদের মতো নয়, তাই বলে কি সে অন্যরকম? না, তা না। চিকিৎসা চলছে ওর, ডাক্তার বলেছে ও স্বাভাবিক হবে। না হোক, এতে কোনো সমস্যা নেই। তাকে নিয়ে জীবন পার দেওয়ার মতো ক্ষমতা আছে তার। তবে সব পথের একটা বিকল্প পথ থাকে, কিন্তু সবাই সে বিকল্প পথ বেছে নেয় না। কেউ কেউ সেই রাস্তায় বদলে ফেলে, কিন্তু বদলে ফেললেই বুঝি সব সমস্যার সমাধান হয়। হাতের স্পর্শে ধ্যান ভাঙল মেহেরিনের। অর্ণব তার হাত ধরে তাকিয়ে আছে তার দিকে। মেহেরিন অর্ণবের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, যাও, তৈরি হয়ে নাও, অফিসে যেতে হবে আমাদের। অর্ণব কিছু না বলে হেঁটে বাইরে চলে গেল। এই ছেলেটা বেশি কথা বলে না, দরকার ছাড়া তো মুখই খুলবে না, শুধু এক ডাকই জানে, মাম্মি। কিন্তু কিভাবে বুঝাবে এই মাম্মি ডাকে কতটা ভালো লাগে তার? মনে হয় তার জীবনটা শুধু ওর জন্যই, তার জন্যই বরং জীবন উৎসর্গ করে দেবে সে। গত 1 ঘন্টা যাবৎ মেহেরিনের কেবিনের বাইরে বসে আছে নির্জন। মেহেরিন বলেছিল 11টায় আসতে, কিন্তু সে এসেছে 11:15-তে। 15 মিনিট দেরি করার কারণে 1 ঘন্টা বসে থাকা তার কাছে একটু বেশি মনে হচ্ছে। দেরি হবার কথা ছিল না। নির্ঝর অন্য দিনের তুলনায় আজ খুব জলদি উঠেছিল ঘুম থেকে। ভেবেছিল তাড়াতাড়ি এসে মেহেরিনকে দেখিয়ে দেবে টাইম সেন্স তার ভালো। কি তার আর হলো না। কথায় বলে সত্য কখনো ঢাকা পড়ে না। কেন জানি এই কথাই নির্ঝরের মাথায় ঘুরছে। সে আজ পর্যন্ত কখনো টাইমলি পৌঁছাতে পারেনি। এমনকি ভার্সিটিতে পরীক্ষা দেবার দিনও 20 মিনিট লেট ছিল সে, যার পিছনে কোনো যুক্তিই কাজে দেবে না। সে ধরেই নেয় তার ভাগ্যটাই এমন। কিন্তু আজ ভেবেছিল ভাগ্য তার সাথে দেবে, কিন্তু না, সে কথা রাখলো না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে মম আর ড্যাডের রিয়াকশন দেখেই সে অবাক। তাদের এমন রিয়াকশন নির্ঝর আশা করলেও ভেবেছিল আজ মেহেরিনের সাথে দেখা করতে যাবে, এই শুনে কিছু বলবে না। কিন্তু না, এটার জন্য রিয়াকশন আরও বেশি। গত 1 ঘন্টা শুধু ফোন টিপেই ব্যয় করেছে সে। অনেক মেয়ের মেসেজ আসছে অনেক, কিন্তু কথা বলতে ইচ্ছে করছে না কারোর সঙ্গে। ভারী রাগ চলছে তার মাথায় মেহেরিনের জন্য। কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু মেহেরিন ফোন তুলেনি। অবশেষে নির্ঝর উঠে দাঁড়ালো। রিসেপশনে থাকা মেয়েটা বারবার ঘুরে দেখছিল তাকে। মেয়েটা দেখতে অবশ্য খারাপ না, একজন রিসেপশনিস্ট যেমন হওয়া দরকার ঠিক তেমন, গোছানো পরিপাটি। নির্ঝর তার কাছে আসতেই মেয়েটা বলে উঠল, জি স্যার, কিছু বলবেন? বলবো তো, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। মানে এই রূপবতী রমণীর কোন গুণটা আগে বলবো সেটাই ভাবছি। নির্ঝরের পটানোর টেকনিক কাজে দিয়েছে। মেয়েটা লজ্জা পেয়ে তাকিয়ে আছে তার দিকে। যদিও মেয়েটাকে পটানোর কোনো ইচ্ছে ছিল না, তবু নিজের কাজ হাসিলের জন্য এমনটা করছে সে। টানা 2 মিনিট মেয়েটার প্রশংসার পর মেয়েটা হেসে দিল। তার হাসি দেখে নির্ঝরের ঠোঁটের কোণে হাসি ফুটল। পটানো শেষ, এবার কাজ হাসিল করবে। নির্ঝর বলে উঠলে, তো মিস, মেয়েটার নামই তো মনে পড়ছে না। আরে মনে পড়বে কিভাবে? নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। নির্ঝর এক গাল হেসে বলে, রমণী। পিছন থেকে কেউ বলে ওঠে, মিস নিশা। মেয়েটা লাফিয়ে ওঠে মেহেরিনের আওয়াজে। নির্ঝর ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে মেহেরিন দাঁড়িয়ে আছে। তার আশেপাশে মানুষজন হলো 4 জন, 2টি ছেলে আর 2টি মেয়ে। তাদের হাতে ফাইল, এর মাঝে মেহেরিন। নির্ঝর চোখ ছোট ছোট করে তাকে দেখছে। মেহেরিনকে আজ ভারী অন্যরকম লাগছে। সাদা শার্টের ওপর কালো রঙের স্যুটটা বেশ মানিয়েছে তাকে। হরিণী চোখ দুটো বেশ স্থির। হালকা বাতাসে তার চুলগুলো উড়ছে, তবে যেখানে উড়ছে সেখানেই আটকে গেছে, এলোমেলো হচ্ছে না। নির্ঝর এবার সোজা হয়ে দাঁড়ালো। মেহেরিন তার কাছেই আসছে। নির্ঝর মনে মনে বলতে লাগলো, এতক্ষণ এলোই মেয়েটা, একবার আসো কথা বলতে এখানে, তখন বোঝাবো নির্ঝরকে এতক্ষণ ওয়েট করানো মানেটা কি। কিন্তু মেহেরিন তার দিকে না এসে রাস্তা পাল্টে দিল, চলে গেল অন্যদিকে। নির্ঝর চরম অবাক। তবে এক ঝলক দৃষ্টি ফেলে গেল রিসেপশনে থাকা মেয়েটার উপর।
মেহেরিনের নজরে যেন বেশ ভয় পেল সে। মেহেরিনের সাথে থাকা দুটো ছেলের মাঝে একজন দৌড়ে এলো নির্ঝরের কাছে। ম্যাম আপনাকে আরও কিছুক্ষণ ওয়েট করতে বলেছেন। কি আরও অপেক্ষা? জি ম্যাম, একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছেন, সেখান থেকে এসে কথা বলবেন। মিটিং শেষ করতে কতক্ষণ লাগবে? ঘন্টা দুয়েক। কি? না, আমার পক্ষে আর ওয়েট করা সম্ভব না। ম্যাম কোথায়? ম্যাম লিফট। বলার আগে নির্ঝর দৌড় দিল, তার পিছন পিছন সে ছেলেও। নির্ঝর লিফটের কাছে এসে দেখে মেহেরিন লিফটে অলরেডি ঢুকে পড়েছে। লিফটের দরজা বন্ধ হচ্ছে, কিন্তু তার আগেই নির্ঝর হাত দিয়ে লিফটের দরজা বন্ধ হওয়া থেকে আটকালো। মেহেরিন ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। তার অ্যাসিস্ট্যান্টরা অবাক চোখে দেখছে নির্ঝরকে। পিছনে ছেলেটা দৌড়ে এসে বলল, সরি ম্যাম, আমি বলেছিলাম স্যারকে আরেকটু অপেক্ষা করতে, কিন্তু স্যার। এর আগেই নির্ঝর সামনে থাকা সবাইকে উদ্দেশ্য করে নিজের হাতের রিং দেখিয়ে বলে, নিজের পরিচয় কি এখনো দিতে হবে আমাকে? একে একে সবাই বের হয়ে গেল লিফট থেকে। নির্ঝর লিফটের ভেতর ঢুকলো। দরজা বন্ধ হলো লিফটের। মেহেরিন দাঁড়িয়ে আছে তার মুখোমুখি। নির্ঝরের থেকে চোখ সরিয়ে লিফটের বাটন চেপে ধরার আগেই নির্ঝর হাত ধরল তার, বলে উঠল, 15 মিনিট। শুধু 15 মিনিট লেট হওয়ার কারণে তুমি আমাকে 1 ঘন্টা বসিয়ে রাখলে। শুধু তাই না, বলছো আরো 2 ঘন্টা বসে থাকতে। নির্ঝর হুট করেই হাত ধরাটা মোটেও ভালো লাগেনি মেহেরিনের। সে তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিল। নির্ঝরও হাত ছেড়ে দিল। খানিকটা অপরাধ বোধ মনে হলো। না বলে কারো হাত ধরাটা যে ভালো কাজ নয়, এটা সে জানে। মেহেরিন বলে উঠল, আপনার টাইম সেন্স দেখতে চেয়েছিলাম আমি। এলেন তো এলেন, তাও 15 মিনিট লেট, যেখানে আমি বলে দিয়েছিলাম ঠিক 11টায় দেখা করবেন। দেখো, এটা বাংলাদেশ, আমেরিকা না যে ফট করে বলবে আর আমি এসে পড়ব। বাংলাদেশের রাস্তায় কি পরিমাণ যানজট তা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না। পরের বার একটু ভিন্ন কিছু এক্সকিউজ দিবেন, ভালো লাগবে। সত্যি বলছি আমি। থামুন, এভাবে এখানে আসার মানে কি? আর এভাবে আমার স্টাফের সাথে কথা বলারই বা মানে কি? নির্ঝর মনে মনে, কি কথাই মেয়ের, রিসেপশনে থাকা মেয়েটাকে কি বলেছি তা সব শুনে ফেলেছে নাকি? কিন্তু তা কি করে সম্ভব? সে তো অনেক দূরে ছিল। মেহেরিন বলে ওঠে, আমি মোটেও রিসেপশনে থাকা মেয়েটার কথা বলছি না, এখানে যা করলেন সেটার কথা বলছি। নির্ঝর হেলান দিয়ে, ও তাই বলো, কিন্তু আমি কি ভুল বলেছি? আমি তোমার ফিয়ান্সে, তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ ঠিকই পেতে পারি, তাই নয় কি? মেহেরিন কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু কথা বাড়ালো না। লিফটের বোতাম চেপে বলল, এখান থেকে বের হয়ে কথা বলছি। হ্যাঁ, সেটা তুমি বলতেই পারো, কোনো অসুবিধা নেই। মেহেরিন ভ্রু কুচকে তাকিয়ে রইল। নির্ঝর তাকিয়ে আছে স্নিগ্ধ চোখে। হুট করেই নির্ঝর হাত বাড়ালো মেহেরিনের দিকে। মেহেরিন নির্ঝরের হাতের দিকে তাকিয়ে বলল, কি? কিছু না, তোমার চুলে কিছু একটা আছে। আপনার এসব ফ্ল্যাটবাজি আমার সাথে চলবে না, তাই করার চেষ্টাও করবেন না। চারদিকে আয়না লাগানো, আমি নিজেই দেখতে পাচ্ছি কোথায় কি আছে। নির্ঝর হাত সরিয়ে নিয়ে মাথা নাড়ল। আসলে এই মেয়েটা ভারী অদ্ভুত আর অন্যরকমও বটে। তবে এই মেয়েটার কাছে আসলেই এক অজানা অনুভূতি আঁকড়ে ধরে তাকে, কিন্তু কি সেই অনুভূতি সেটা বুঝতে পারছে না নির্ঝর। নির্ঝর কেমন নেশালো চোখে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। এটাকে ঠিক নেশা বা মোহ বললে ভালো লাগবে। যতক্ষণ এই মেয়েটাকে দেখে ততক্ষণই তার উপর থাকা রাগগুলো যেন অদৃশ্য হয়ে যায়। মেহেরিন চোখ ছোট ছোট করে দেখছে নির্ঝরকে। তার এমন চাহনি তার মোটেও সহ্য হচ্ছে না। মুখ ঘুরিয়ে বলে ওঠে, এমনভাবে তাকিয়েছেন কেন? নির্ঝরের হুঁশ ফিরল। একটু নড়ে চড়ে উঠল সে। নিজেকে একটু সামলে বলে ওঠে, তোমাকে দেখছিলাম না। তাহলে চোখ দুটো কেন আমার দিকে ছিল? না মানে, আমি তোমাকে দেখছিলাম ঠিকই, তবে তুমি যা ভাবছো তা না। আমি একটা কথা ভাবছিলাম তোমাকে নিয়ে। কি কথা? এটাই যে তুমি আমাকে এখানে কেন ডেকেছো। সেটা একটু পরে জানতে পারবেন। তা না হয় জানতে পারবো, কিন্তু আমাকে কেন বিয়ে করতে চাইছো এটা কিন্তু এখনো জানা হয়নি। এটা জানতেই ডেকেছি, ধৈর্য ধরুন, জানবেন। নির্ঝর কিছুটা মেহেরিনের দিকে ঝুঁকে বলে, কি নিয়ে কথা বলবে বলো তো? তোমার ভাবভঙ্গি কিন্তু আমার ভালো ঠেকছে না। মেহেরিন নির্ঝরের দিকে তাকিয়ে রইল। তারা দুজন একটু কাছেই ছিল। তখনই দরজা খুলে গেল।
মেহেরিন সামনে তাকিয়ে দেখল তার স্টাফরা সামনে দাঁড়িয়ে তাকে দেখছে। এদিকে নির্ঝরের চোখও তার দিকেই। মেহেরিন নির্ঝরের পাশ দিয়ে হেঁটে বেরিয়ে আসলো। নির্ঝরও আসলো তার পিছন পিছন। মেহেরিনের ঠিক সামনে বসে আছে নির্ঝর। সে তার চেয়ার দুলিয়ে যাচ্ছে। মেহেরিন তার এক স্টাফ থেকে একটা ফাইল নিয়ে তাদের বাইরে যেতে বলল। ফাইল থেকে কাগজ বের করে নির্ঝরকে উদ্দেশ্য করে বলল, সাইন করুন। কিসের পেপার? পেপার পড়েই সাইন করতে হয়, এটা কি জানেন না? নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে পেপার হাতে নিল। পেপার পড়তে পড়তে তার কপাল কুঁচকে গেল। পেপার রেখে মেহেরিনের দিকে তাকিয়ে বলে, এই সব কি? যা পড়েছেন তাই। তুমি কি বিয়েটাকে একটা ডিল হিসেবে নিতে চাইছো? মেহেরিন একটা বাঁকা হাসি দিয়ে খানিকটা উষ্ণ গলায় বলে, কেন, আপনার কি ইচ্ছে আমার সাথে সারা জীবন থাকার? কোনোভাবেই না। আর সত্যি বলতে আমি এই বিয়েটা করতেই চাই না। তাহলে আর কি? তাহলে এটা তো আপনার জন্য বিরাট সুযোগ, তা নয় কি? আমাদের বিয়েটা 1 বছরের একটা কন্ট্রাক্ট হবে। 1 বছর পর আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দিব। তখন আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। তাহলে বিয়েটা কেন করতে চাইছো যদি সেটা তুমি ভেঙেই ফেলবে? মেহেরিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সব কিছুর কারণ জানতে নেই মিস্টার নির্ঝর। তবে আপনি নিশ্চিত থাকুন, কোম্পানির শেয়ার যা ছিল তেমনই থাকবে। আর 1 বছর? 1 বছর পর কি হবে? আর তুমি কেনই বা 1 বছরের জন্য বিয়েটা করতে চাইছো? হ্যাঁ, সব কিছুতে খুব আগ্রহ আপনার নির্ঝর। শুনুন, আমাদের কোম্পানি তার একটা ব্রাঞ্চ খুব জলদি কানাডায় খুলতে যাচ্ছে। সো সেটার জন্য আমার হাতে 1 বছর আছে। 1 বছরের মধ্যে কাজটা শেষ হয়ে গেলে আমি কানাডা শিফট করব। তো তখন আপনি থাকুন আপনার মতো। বিয়েটা কি শুধু একটা নাম? ঠিক ধরেছেন। বলেই দাঁড়িয়ে নির্ঝরকে উদ্দেশ্য করে বলল, নির্ঝর, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার জানা হয়ে গেছে। আপনি কেমন তা আমি খুব ভালো করেই জানি। সংসার, বিয়ে এসবে আপনার কোনো আগ্রহ নেই। তা তো এখনো নেই। আমি জানি সেটা। আপনি আমাকে বিয়ে করতে চান না, তো এই বিয়েটাকে বিয়ে না মনে করে একটা ডিলই মনে করুন। এতে আপনার ক্ষতি নেই। কিন্তু আমার বাবা মা? মেহেরিন হেসে বলে ওঠে, খুব চিন্তা দেখছি তাদের জন্য। আচ্ছা বাদ দিন, সন্তান হিসেবে আপনি চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাই, তাহলে নিশ্চিত থাকুন আপনার মা বাবা আমাকে দায়ী করবে না। আমি তাদের বলবো দোষটা আমার। তখন আর তারা আপনার কাছে কৈফিয়ত চাইবে না, আর না জোর করবে দ্বিতীয় বিয়ে করার জন্য। নির্ঝর চুপ করে শুনছে মেহেরিনের কথা। এরকমটা কখনো আশা করেনি সে। খুব অচেনা লাগছে এই মেহেরিনকে। মন বলছে সে যেভাবে মেঘকন্যাকে সাজাতে চেয়েছিল এ মোটেও তেমন না। মেহেরিন কেন এমন করছে এটা সম্পর্কে জানতে চায় সে, কিন্তু মেহেরিন তাকে কিছুই বলবে না এটাও নিশ্চিত সে। যা করবার তারই করা লাগবে, নিজেরই খোঁজা লাগবে সবকিছু। মিস্টার, কি এত ভাবছেন? আমার মনে হয়েছিল আপনি এই ডিলটা দেখে বেশ খুশি হবেন। আফটার অল এত বড় সুযোগ কেই বা হাতছাড়া করতে চাইবে? ঠিকই বলেছ, এত বড় সুযোগ কি হাতছাড়া করতে চাইবে? হ্যাঁ তাই তো। তাহলে তুমি কেন আমাকেই বাঁচলে? নির্ঝর, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যা কিছুই ঘটে না কেন সব কিছুর পেছনেই কারণ থাকে। কারণ ছাড়া কেউ কিচ্ছু করতে চায় না। প্রকৃতিও কারণ ছাড়া চলে না। কারণটা কি? মেহেরিন হেসে বলে, সেটা আপনি না জানলেও হবে। আপাতত আপনাকে যা বলছি তাই বলুন। নির্ঝর পেপারটা হাতে নিয়ে বলে, 1 বছর খুব বেশি। চিন্তা করবেন না, আপনার পার্সোনাল লাইফে আমি ইন্টারফেয়ার করছি না। কলমটা নির্ঝরের দিকে এগিয়ে, নিন, সাইন করুন। আমার কিছুক্ষণ ভাবার সময় চাই। ভাবুন, সময় দিচ্ছি আমি। আগামীকাল অবধি আপনাকে সময় দিচ্ছি। এর মধ্যে আপনার মত জানাবেন। আচ্ছা, একটা কথা ছিল। বলুন। আমি শুনলাম তোমার একটা ছেলে আছে, এটা কি সত্যি? ছেলে আছে বলেই তো শুনছেন। কেন, কি হয়েছে? কিছু না, আমি শুধু এমনি জিজ্ঞেস করছি। যাচ্ছি আমি। বলেই নির্ঝর পেপারটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। মেহেরিন চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে। ডাক দেয় তার পিয়েকে। নির্ঝর বাইরে এসে পেপারের দিকে তাকিয়ে আছে, ভাবছে কি করবে। পেপার থেকে চোখ সরিয়ে কপালে হাত দিয়ে মাথা ঝাঁকালো সে। এই মেহেরিন মেয়েটা বেশ জটিল, খুব প্যাঁচ আছে তার মধ্যে।
হঠাৎ করেই মনে হলো কেউ তার হুডি ধরে টানছে। নির্ঝর নিচে তাকিয়ে দেখে একটা ছোট পিচি বাচ্চা তার হুডি ধরে টানছে। নির্ঝর হাঁটু গেড়ে বাচ্চাটার সামনে বসে বলল, কি হয়েছে বাবু? তখন বাচ্চাটা হাত দিয়ে উপরের দিকে ইশারা করে। নির্ঝর উপর তাকিয়ে দেখে একটা বেলুন উড়ছে বলতে উড়েই আকাশে চলে যেত, কিন্তু কিছু একটার সাথে আটকে গেছে। নির্ঝর হেসে উঠে দাঁড়িয়ে বেলুনটাকে ধরে বাচ্চাটার হাতে দিল। বাচ্চাটাকে বেশ মিষ্টি লাগছে তার। বেলুন পেয়ে তার মুখে স্নিগ্ধ হাসি দেখা গেল। নির্ঝরের খারাপ মন ভালো হলো। সে কি আবারও হাঁটু গেড়ে বসে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলে, নাম কি তোমার বাবু? বাচ্চা কথা না বলে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। নির্ঝরের কাছে একটু অদ্ভুত লাগলেও সে আবারও জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বলেই হেসে দিল। অর্ণব। বাচ্চাটা মাথা নাড়ালো। নির্ঝর হেসে বলল, কার সাথে এসেছো? মাম্মির সাথে? বাচ্চাটা আবারও মাথা নাড়ালো। মাম্মি কোথায় তোমার? বাচ্চাটা হাত দিয়ে ইশারা করে অফিস দেখালো। নির্ঝর অর্ণবের গাল টেনে বলল, মাম্মির সঙ্গে থেকো, একা একা খেলো না, হারিয়ে যাবে বুঝলে। বাচ্চাটা আবারও মাথা নাড়ালো। নির্ঝর উঠে দাঁড়ালো। অর্ণব হেসে বলে ওঠে, ড্যাডি। ড্যাডি ডাক শুনে নির্ঝর হেসে অর্ণবের মাথায় হাত বোলায়। ছোট একটা বাচ্চার ড্যাডি ডাকটা বিশেষ কোনো প্রভাব ফেললো না তার উপর। হুট করেই একটা ফোন কল আসে নির্ঝরের ফোনে। নির্ঝর অর্ণবকে ভেতরে চলে যেতে বলল। অর্ণব হাত নাড়িয়ে তাকে টাটা দিল। নির্ঝরও হেসে তাকে টাটা দিল। নির্ঝর চলে যেতেই মেহেরিনের একজন স্টাফ এসে অর্ণবের পাশে দাঁড়ালো। অর্ণব তাকে দেখে খানিকটা ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। স্টাফ খুব যত্ন করে অর্ণবকে নিয়ে মেহেরিনের কেবিনের দিকে গেল। ল্যাপটপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্ঝর আর অর্ণবের প্রতিক্রিয়া দেখছিল মেহেরিন। তার পাশে বসা চাইল্ড স্পেশালিস্ট ডক্টর রাহেলা বর্তমানে অর্ণবের ট্রিটমেন্ট সেই করছে। মেহেরিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ডক্টর রাহেলাকে উদ্দেশ্য করে বলেন, তো কি বুঝলেন ডক্টর রাহেলা? প্রথমে মনে হলো সে গ্রোথ করছে, কিন্তু পরক্ষণেই চেনা স্টাফকে দেখে দূরে সরে যাওয়াটা আবার ভাবাচ্ছে। এটা প্রথমবার না দ্বিতীয়বার এই লোকটার সাথেই, নাকি অন্যজন? না, উনি ছিল। এটা কয়েকদিন আগের কথা। অর্ণব আর আমি পার্ক থেকে শপিং মলে গিয়েছিলাম। রাস্তায় কাঠ ফাটা রোদ। গাড়ি থেকে বের হয়ে মেহেরিন অর্ণবের মাথায় একটা টুপি পরিয়ে দেয়। পার্কে মেহেরিন আর অর্ণব ফুটবল খেলে। অর্ণব দৌড়ে ফুটবল মেরে মেহেরিনকে দেয়। মেহেরিন হেসে বলটা আবারও অর্ণবকে দেয়। অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না বলে মেহেরিন অর্ণবের একমাত্র খেলার সঙ্গী। অতঃপর সন্ধ্যার দিকে দুজনে শপিং মলের দিকে যায়। যদিও ভিড়ের মাঝে যাওয়াটা অর্ণবের মোটেও পছন্দ না, তবুও সেদিন মেহেরিনের সাথে সে গিয়েছিল। হঠাৎ করেই মেহেরিন হারিয়ে ফেলে তাকে। মেহেরিন ব্যাকুল হয়ে খুঁজতে থাকে অর্ণবকে। এদিকে অর্ণব মেহেরিনকে না দেখতে পেয়ে এত ভিড়ের মাঝে ভয় পেয়ে যায়। এক কোণে চুপটি করে বসে কাঁদতে থাকে সে। সেদিন এঙ্গেজমেন্টের উদ্দেশ্য নির্ঝর আর কথা শপিং করতে আসে। কথার শপিং যেন শেষই হচ্ছিল না। এটার পর এটা কিনেই যাচ্ছে। নির্ঝর যেন হাঁফিয়ে ওঠে। একটু দম দেবার পর বাইরে ছোট অর্ণবকে বসে থাকতে দেখে। তার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অর্ণব কোনো কথাই বলে না। অর্ণব মাথা অবধি তুলে না, যার কারণে নির্ঝর তার মুখটা দেখেনি, শুধু কান্নার আওয়াজ পেতে থাকে। মাঝে মাঝে মাম্মি মাম্মি ডাকটাও শুনতে পায়। নির্ঝর ধরেই নেয় অর্ণব হারিয়ে গেছে। অতঃপর নির্ঝর অর্ণবকে কোলে তুলে নেয়। বেচারা অর্ণব নির্ঝরের কোলে উঠে চুপটি করে থাকে। মেহেরিন শপিং মলের সিকিউরিটি রুমে এসে সিসিটিভিতে অর্ণবকে খুঁজে চলছে। এ সময় খবর আসে অর্ণবকে পাওয়া গেছে। মেহেরিন এসে দেখে অর্ণব নির্ঝরের কোলে। সে একটু দূরেই দাঁড়িয়েছিল, খুব শান্তভাবে তাকে আঁকড়ে ধরে আছে। মেহেরিনের এই প্রথম ধাক্কাটা খেতে একটু সময় লাগে। নির্ঝর সিকিউরিটির কাছে অর্ণবকে দিয়ে দেয়। তার মাথায় হাত বুলিয়ে সিকিউরিটির সাথে কথা বলে। অর্ণব পিছনে মেহেরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে তার কাছে চলে যায়। মেহেরিন তাকে কোলে নিয়ে আদর করতে থাকে। সামনে তাকিয়ে দেখে নির্ঝর আর কথা দুজনেই একসাথে কথা বলছে দুজন। অর্ণব নির্ঝরকে দেখে বলে ওঠে, ড্যাডি। মেহেরিন অবাক চোখে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। অর্ণব আবারও বলে ওঠে, ড্যাডি। এদিকে কথা নির্ঝরের হাত ধরে টেনে নিয়ে যায় সেখান থেকে। এখানে পূর্ব পরিচিত হলেও নির্ঝর এখনও জানে না সেই বাচ্চাটা অর্ণব ছিল। বর্তমান মেহেরিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই প্রথম অর্ণব কোনো অচেনা লোকের কোলে শান্তভাবে ছিল। ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়েছে।
তাই আজ আবার দেখলাম। আর এখনও তাই হলো, অর্ণব তার সাথে মিশতে পেরেছে। বুঝলাম তোমার কথা। তুমি তো জানোই অর্ণব বাকি বাচ্চাদের মতো না, সম্পূর্ণ আলাদা। তবুও ওর মাঝে এই পরিবর্তনটা ভাবাচ্ছে। আপনি তো বলেছিলেন অর্ণবের মতো বাচ্চারা সবার সাথে মিশতে পারে না। বলেছি সবার সাথে পারবে না, তা বলে ব্যতিক্রম যে হবে তা না। যদি সে কারোর সাথে কমফোর্টেবল ফিল করে তাহলে এটা তোমার জন্য খুশির খবর। তাহলে বলছেন এটা ওর জন্য ভালো? অবশ্যই, কিন্তু মেহেরিন, একটা কথা, এই লোকটা সে না যার সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে। মেহেরিন ডক্টর রাহেলার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল। ডক্টর রাহেলা হেসে বলেন, তোমার এমন সিদ্ধান্তে আমি সত্যিই অনেক খুশি। অর্ণবের পক্ষে কারোর সাথে এত সহজে মিশে যাওয়াটা কম আশ্চর্যের নয়। ওর মতো আমি আরও অনেক পেশেন্ট দেখেছি, সবার সাথে আমার মিশতে বেশি দিন লাগে না, কিন্তু অর্ণবের সাথে মিশতে আমার অনেক সময় লেগেছে। অনেক স্টাডি করেছি ওকে নিয়ে। তবে যেই ছেলে একদিনেই ওর সাথে এতটা মিশতে পারছে, তার সাথে সারা জীবন থাকার চিন্তাটা খারাপ না। এতে অর্ণবের জন্যই ভালো। তুমি আসলেই খুব চিন্তা করো তাকে নিয়ে। মেহেরিন খানিকক্ষণের জন্য চোখ বন্ধ করে মেলে বলে, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন অর্ণব। ও ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমি জানি সেটা। বলেই ডক্টর রাহেলা থামলেন। দরজা নক হলো। মেহেরিনের অনুমতি পাওয়া মাত্র ঘরে ঢুকলো অর্ণব। দৌড়ে এসে মেহেরিনের কোলে উঠে বসলো। মেহেরিন হেসে তাকে জড়িয়ে ধরল। ডক্টর রাহেলা হেসে জিজ্ঞেস করলেন, অর্ণব কেমন আছো? অর্ণব হাসলো, যার অর্থ সে ভালো আছে। ডক্টর রাহেলা হেসে অর্ণবের মাথায় হাত বোলালেন। অর্ণব হেসে পাশ ফিরিয়ে তাকিয়ে মেহেরিনের ল্যাপটপে নির্ঝর আর তাকে দেখতে পেল। অর্ণব হেসে বলে উঠল, ড্যাডি। ডক্টর রাহেলা আর মেহেরিন অবাক হয়ে তাকালো অর্ণবের দিকে। অর্ণব আবারও ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, ড্যাডি। মেহেরিনের চোখ গেল ল্যাপটপের স্ক্রিনে। নির্ঝর হাঁটু গেড়ে বসে অর্ণবের মাথায় হাত রেখে আছে। এই দৃশ্যটুকু পজ হয়ে আছে ল্যাপটপে। নির্ঝর চোখের পাতা ফেলে ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পেপারের দিকে। পেপারের ঠিক নিচে এক কোণে লেখা আছে সিগনেচার। নির্ঝরকে সেখানেই সাইন করতে হবে। এখানে সাইন করলেই তার আর মেহেরিনের বিয়েটা একটা ডিল হিসেবে ঠিক হবে। কি করা উচিত তার? সাইন করবে ডিলটা নাকি রেখে দেবে? আচ্ছা, রেখে দেবে কেন? আর যাই হোক, ঘর সংসার নিয়ে সারা জীবন পার করার ছেলে না সে। তার দরকার নিত্য নতুন সঙ্গী। মেহেরিন ঠিকই বলেছে, এখানে সাইন করলে তার ক্ষতি না বরং লাভই হবে। এখন তার স্বাধীনতায় তার মা আর বাবা হস্তক্ষেপ করছে, কিন্তু ঠিক 1 বছর পর মেহেরিন চলে গেলে তখন আর সেটা পারবে না। নিজের ইচ্ছে মতো চলতে পারবে সে। আর বেশি কিছু না ভেবে কলমটা ধরে সাইন করে ফেললো সে। অতঃপর পেপারটা নিয়ে আলমারিতে রেখে দিল। কাল গিয়ে দিয়ে আসবে মেহেরিনকে। ল্যাপটপে বসে কাজ করছিল মেহেরিন। হুট করেই একটা নোটিফিকেশন এলো। মেহেরিন সেটা ক্লিক করতেই ফেসবুক অন হলো। স্ক্রিনে ভেসে উঠলো একটা ছবি। ছবিটা দেখেই বুকটা মোচড় দিয়ে উঠল। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। ছবিটা গত বছরের কক্সবাজারে সমুদ্রে তোলা। সূর্য যেন ডুবে ডুবে প্রিয় মানুষটির হাত ধরে সেই দৃশ্য দেখছিল সে। সাগরের ঢেউটা ছিল স্থির। মনে হচ্ছে আজও সেটা তেমনই আছে। যার হাতে হাত রাখলে একসময় শান্তি অনুভব করত, ঠিক ততখানি কষ্ট এই ছবিটা দেখে হচ্ছে। কিন্তু এই ছবি এখানে এলো কি করে? সব তো শেষ করে দিয়েছিল সে। সব কিছুই রাখেনি কোনো কিছুর অস্তিত্ব। তাহলে এটা? পরক্ষণে চোখ পড়ল, এটা তার ফেসবুকের স্টোরির ছবি। 1 বছর পূর্তি হবার কারণে আবারও এটা আসছে। মেহেরিনের মনে পড়ল এই দিনে ঠিক এই সময়ে সেদিন তার সাথে ছিল সে। খোলা আকাশের নিচে তার হাতে ধরে প্রতিজ্ঞা করেছিল কখনো যাবে না তাকে ছেড়ে, একা ফেলে রাখবে না তাকে। কিন্তু এসব তো মিথ্যে ছিল বলেই তার হাত ছেড়ে দিল সে। মাঝপথেই হাত ছেড়ে দিয়ে চলে গেল অন্য কারোর জন্য। একবারও জানানোর প্রয়োজন মনে করলো না বলেই ধরলো অন্য কারোর হাত। মেহেরিনের 2 চোখ ছলছল করছে অশ্রুতে। কাঁপা কাঁপা হাতে ছবিটা স্পর্শ করতে চাইছে সে। অমনি কানে ভেসে আসলো ছোট বাচ্চাটার নরম স্বর। মাম্মি মাম্মি করতে করতে তার কাছেই আসছে সে। দ্রুত ল্যাপটপ বন্ধ করে নিজেকে সামলালো সে। এক অফুরন্ত হাসি নিয়ে এলো ঠোঁটের কোণে।
অর্ণবকে দেখে যেন সেই হাসির রেখা আরও বড় হলো। কোলে তুলে নিল তাকে, জড়িয়ে ধরলো শক্ত করে। মনে হলো তার জীবন ফিরে পেয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে তার গন্তব্য, তার জীবন। এই কারণেই সে বেঁচে আছে এখনো অবধি। নির্ঝর এসে বসে আছে মেহরিনের সামনে। তার সামনে খানিকক্ষণ আগেই একটা কফির মগ রাখা হয়েছে। গরম কফির মগ থেকে ধোঁয়া উঠছে। তার সামনে থাকা মেয়েটার নজর হচ্ছে ল্যাপটপে। কখন থেকে হাত দিয়ে এটা টিপেই যাচ্ছে। হাতের আঙুল কি ব্যথা করে না? অদ্ভুত করার বিষয় ছিল, তার মুখের কথাও এতটুকু বিরক্ত ছাপ নেই। যেন অক্লান্ত পরিশ্রম করতে পারে এই মেয়েটা। তবে নির্ঝর বেশ বিরক্ত হচ্ছে। আজ সে ঠিক সময় আসেনি তা না, আসলে তাকে বলাই হয়নি কখন আসবে, তাই হঠাৎ করেই এসে উপস্থিত। ভেবেছিল যেভাবে হঠাৎ করে এসেছে সেভাবেই চলে যাবে, কিন্তু না, তা হচ্ছে না। আজও মেহরিন বসিয়ে রেখেছে তাকে। এত মনোযোগ দিয়ে কাজ করছে তাই কিছু বলতেও পারছে না। নির্ঝর চোখ বুলালো মেহরিনের কেবিনে। মেহরিনের কেবিনটা খুব সুন্দর সাজানো গোছানো, তার সাথে বেশ নীরব। আর নীরব বলেই নির্ঝরের থাকতে অসুবিধা হচ্ছে। নির্ঝর নীরব থাকতে পারে না, তার চাই হইচই। শেষ কবে নিজের ড্যাডির কেবিনে গিয়েছিল তার মনে নেই, তবে নিশ্চিত সেটা মেহরিনের কেবিনের মতো সুন্দর হতো না। এই মেয়ের রুচিবোধ বেশ ভালো বলা যায়। খান কোম্পানির একমাত্র ওনার এখন এই মেয়ে, এটা ভাবতেও অবাক লাগে। মেহরিনের 2 প্রজন্ম ধরে নিয়ে যাচ্ছে এই কোম্পানির দায়িত্ব। শেষমেশ এখন এসে পড়েছে এই মেয়েটার কাঁধে। মেয়েটাও বেশ ভালোভাবেই ধরে রেখেছে তার নাম, কোনো আঁচ লাগতে দেয়নি এখনো অবধি। মেহরিন কাজ শেষ করে সামনে তাকাতেই দেখে নির্ঝর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহরিন ভ্রু কুঁচকে বলে ওঠে, এত মনোযোগ দিয়ে আমাকে দেখলেও বুঝতে পারবেন না নির্ঝর। নির্ঝর একটু নড়ে চড়ে বসল। মেহরিনের থেকে চোখ সরিয়ে কফির মগটা হাতে নিল, তাতে চুমুক দিয়ে বলে ওঠে, তোমাকে আমি যতটুকু বুঝেছি মনে হয় আমার জন্য ততটুকুই যথেষ্ট। তা কি বুঝলেন আমার সম্পর্কে? এটাই যে তোমার মাঝে অনেক রহস্য আছে। একটা রহস্যময়ী তুমি। তো রহস্য উদ্ঘাটন করলেন না? রহস্য উদ্ঘাটন করে আমার কোনো লাভ নেই, আর যে কাজে লাভ নেই সেই কাজ আমি করি না। সেটা আমি জানি। নির্ঝর চৌধুরী নিজের প্রফিট ছাড়া কিচ্ছু বোঝে না। এটা শুধু নির্ঝর চৌধুরী না, সবাই, প্রত্যেক মানুষ নিজের স্বার্থটাই বড় করে দেখে। তো পেপার এনেছেন? আমার মনে হয় আপনি পেপারে সাইন করেছেন। এমন মনে হবার কারণ? ওই যে বললাম, প্রফিট। নির্ঝর পেপারটা এগিয়ে মেহরিনের হাতে দিল। মেহরিন পেপারে একবার চোখ বুলিয়ে আর একটা পেপার বের করলো, সেটাও এনে রাখলো নির্ঝরের সামনে। নির্ঝর জিজ্ঞেস করলো, আবার কিসের ডিল? এটা কোনো ডিল না, জাস্ট আপনার জন্য একটা উপহার। মানে? চেক ইট। নির্ঝর পেপারখানা হাতে উঠিয়ে দেখতে লাগলো। খান বাড়ি এখন তার নামে। ব্যাপারটা হজম হচ্ছে না তার। মেহরিনকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই মেহরিন বলল, বিয়ের পর আমি আমার বাড়িতেই থাকবো। এখন নিয়ম হিসেবে বরের বাড়ি থাকা উচিত, তো আমার এই বাড়িটা আমি আপনার নামে করছি। সেই দিক দিয়ে হিসেব করলে আমি বরের বাড়ি থাকছি। নির্ঝর হেসে পেপারটা টেবিলে রেখে বলে ওঠে, তুমি হয়তো জানো না, ছেলের বউ আসবে শুনে আমার মা কি কি করছে, আর তুমি বলছো বাড়িতেই যাবে না। যে ছেলের বউ 1 বছর পরে বাড়ি থেকে চলে যাবে তার জন্য এত তোড়জোড়? মেহরিনের এমন কথায় নির্ঝর বেশ বিরক্ত হলো। বিরক্ত চোখে তাকালো মেহরিনের দিকে। মেহরিন হেসে বলল, থাক, বাদ দিন এই ব্যাপারটাও, আমি দেখে নেব। তো আরেক কাপ কফি খাবেন? না, আমি এখন উঠব। ঠিক আছে। নির্ঝর উঠেছে বাইরে যাবার জন্য, ঠিক তখনই দরজা খোলার শব্দ এলো। নির্ঝর পিছন ফিরে তাকিয়ে দেখে অর্ণব আসছে। নির্ঝর একটু অবাক হলো। মেহরিন হেসে বলল, অর্ণব সোনা। অর্ণব দৌড়ে এলো মেহরিনের কাছে, জড়িয়ে ধরল তাকে। ডক্টর রাহেলা ইতিমধ্যে ঘরে প্রবেশ করলো। মেহরিন আর নির্ঝরকে দেখে একগাল হেসে বলেন, আমি তাহলে আজ আসি মেহরিন। জি। ডক্টর রাহেলা যেতেই মেহরিন অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলে, দিন কেমন কাটলো তোমার? ভালো। নির্ঝরের কাছে এতক্ষণে সবটা পরিষ্কার হলো। নির্ঝর বলে ওঠে, অর্ণব এতক্ষণে খেয়াল করলো নির্ঝরকে। তাকে দেখে দৌড়ে নির্ঝরের কাছে গিয়ে বলল, ড্যাডি।
নির্ঝর অবাক হয়ে হাঁটু গেড়ে বসে অর্ণবের মাথায় হাত বুলিয়ে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন পিএকে কল করে বলে আসতে। সে আসতেই মেহেরিন অর্ণবকে বলে, মাম্মি একটু কাজ করবে, ততক্ষণ তুমি আন্টির সাথে খেলো, ঠিক আছে? অর্ণব মাথা নেড়ে পিয়ের হাত ধরে চলে যায়। তার আগে নির্ঝরকে টাটা দেয়। নির্ঝরও হেসে হাত দোলায়। অর্ণব যেতে মেহেরিনের দিকে তাকিয়ে বলে, এটাই তোমার ছেলে অর্ণব? হুম। তুমি তোমার ছেলেকে শিখিয়ে দিয়েছো আমাকে ড্যাডি বলে রাখতে? না। তাহলে? ও নিজের থেকেই ডাকে। এটা কোনোভাবেই হয় না মেহরিন। বাচ্চাকে না শিখিয়ে দিলে সে কখনো অন্যজনকে ড্যাডি বলে ডাকে না। অর্ণব আর 5টা বাচ্চার মতো না নির্ঝর, ও সবার থেকে আলাদা। মানে?